আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়, পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970। তো তার আগে একটু বলে নিই, 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা অর্জন করে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা অর্জন করে, 14ই আগস্ট। এবং 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। তো আমরা অর্থাৎ পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হই এবং এই যে বিভাজনটা করা হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এবং এই দ্বিজাতি তত্ত্ব, এই টার্মটা তোমাদের মনে হতে পারে যে দুইটা জাতি এই ভিত্তিতে করা হয়েছিল, কিন্তু এর প্রেক্ষাপট মেইন যে বেসমেন্ট হিসেবে কাজ করেছিল দুইটা ধর্ম। তো এই যে পাক ভারত উপমহাদেশের যে সকল অংশে মুসলিমদের প্রাধান্য ছিল, সেই সকল অংশ অর্থাৎ ভারতের একটা পশ্চিম প্রান্তে এবং একটা পূর্ব প্রান্তে, এই দুইটা ভূখণ্ড মিলে করা হয় পাকিস্তান। এবং যে সকল অংশে হিন্দু ধর্মাবলম্বী মানুষের প্রাধান্য ছিল, সেই অংশটা মিলে করা হয় ভারত। তো ভারত এবং পাকিস্তান রাষ্ট্র আলাদা হয়ে পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র যখন উৎপত্তি লাভ করে, তখন একটা খুব বড় প্রশ্ন আসে যে একটা জাতি যখন উৎপত্তি লাভ করে, একটা দেশ যখন উৎপত্তি লাভ করে, তো তখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই দেশের ভাষা কি হবে। তো কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পূর্ব অংশ এবং পশ্চিম অংশ দুইটা আলাদা আলাদা অংশ নিয়ে এই দেশটা করা হয়েছে। তো ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল উর্দু, এখানকার মানুষের বাংলা। তো এই বিভাজনটা শুরু হয় মূলত পাকিস্তান সৃষ্টির আগেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই বিভাজনটা মূলত শুরু হয় পাকিস্তান রাষ্ট্র শুরুর আগেই। তো 1937 সালে সর্বপ্রথম এই বিষয়ে বিতর্ক দেখা দেয়। তো প্রথম বিতর্কটা ছিল যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা কি হবে। তো মুসলিম লীগ সম্পর্কে যদি একটু বলি, এটা ছিল পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে অগ্রগামী যে রাজনৈতিক দল, সেখানটায় পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক নেতা তাদেরও পার্টিসিপেশন ছিল, বাংলার যে অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের যে রাজনৈতিক নেতা তাদেরও পার্টিসিপেশন ছিল। তো সর্বপ্রথম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ছিলেন পাকিস্তানের জাতির পিতা, তো উনি ঘোষণা করেন যে উর্দু হওয়া উচিত মুসলিম লীগের দাপ্তরিক ভাষা। কিন্তু যেহেতু এই মুসলিম লীগটা ছিল উভয় অংশের জন্য, পাকিস্তানের পশ্চিম এবং পূর্ব অংশের জন্য, সেখানকার দাঁড়িয়ে আমাদের যিনি ওই সময় সবচেয়ে বড় নেতা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, তিনি এর বিরোধিতা করেন। তিনি বলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা করা হোক। তো এই বিতর্কটা 1937 সালেই শেষ হয়ে যায় যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষাটা কি হবে। পরবর্তীতে 1947 সালে অর্থাৎ পাকিস্তান যে বছর স্বাধীনতা অর্জন করে, তো স্বাধীনতা অর্জনের ঠিক পূর্ব মুহূর্তে আবার ওই বিতর্কটা শুরু হয় যে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা বা প্রধান ভাষাটা কি হবে, দাপ্তরিক ভাষাটা কি হবে। সর্বপ্রথম 17ই মে চৌধুরী খালিকুজ্জামান এবং 17ই জুলাই ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, পাকিস্তানের দুইজন বুদ্ধিজীবী, তারা ঘোষণা করেন যে উর্দু হওয়া উচিত পাকিস্তানের রাষ্ট্রভাষা। যেহেতু তারা উর্দুভাষী ছিলেন, পশ্চিম পাকিস্তানের অধিবাসী ছিলেন, তো তারা প্রেফার করেন যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত। কিন্তু যেহেতু একটা অযৌক্তিক দাবি, তখন বাংলার যারা বুদ্ধিজীবী ছিলেন, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ সহ বাঙালি যে সকল বুদ্ধিজীবী ছিলেন, তারা এর প্রতিবাদ জানান। তারা বলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। তো এখানে একটা জিনিস খুবই ক্লিয়ার করে রাখা দরকার যে উর্দু ভার্সেস বাংলা এই বিভাজনটা ছিল না, উর্দু ভার্সেস বাংলা লড়াই ছিল না, ছিল যে উর্দুর পাশাপাশি বাংলা। তো আমরা আগাই। এরপরে 2রা সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ তারিখ, এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের লেকচারগুলো এভাবে সাজানো হয়েছে যে বইয়ে তোমরা দেখতে পাবে যে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে তারিখগুলো আলাদাভাবে দেওয়া নেই, কোনো কিছু হাইলাইটও করা নাই। তো তোমরা যখন পড়তে যাবা, তো তোমাদের একটা ডিফিকাল্ট সিচুয়েশন সম্মুখীন হবা যে তারিখগুলো মনে রাখা, ব্যক্তিগুলো মনে রাখা, একটা ক্রম ধারাবাহিকতাটা ধরে রাখা। তো আমাদের লেকচারগুলো এভাবে সাজানো হয়েছে, প্রথমে তারিখটা দেওয়া হয়েছে, সালটা দেওয়া হয়েছে, তারিখটা দেওয়া হয়েছে, তারপর ঘটনাবলী দেওয়া হয়েছে। তো তোমরা পড়াশোনার এক্ষেত্রে আমি যতটুকু বোর্ডে লিখবো এতটুকু নোট করতে পারো। পাশাপাশি আমাদের যে স্লাইডে যে সকল তথ্য দেওয়া আছে, এই স্লাইডটা তোমাদের জন্য এনাফ হবে। তোমরা সর্বোচ্চ বইটা একবার রিডিং করতে পারো,
শুধুমাত্র ঘটনাবলী সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কিন্তু এখানে স্লাইডগুলো এমনভাবে সাজানো হয়েছে যে বইয়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো এখান থেকে তোমরা এমসিকিউ তো অবশ্যই কমন পাবা, পাশাপাশি এই যেভাবে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে লেকচারগুলো, তো তোমরা এমসিকিউর পাশাপাশি সিকিউয়ের যে তোমরা বর্ণনার ক্ষেত্রে এটা অনেক উপকার করবে। কারণ যদি তুমি সিকিউয়ের মধ্যে তারিখগুলো দিয়ে তারপর ব্যক্তির নাম দিয়ে শুধুমাত্র গদবাধা নিয়মে যদি না লেখো, তাহলে দেখা যাবে টিচার তোমাদের খাতাটাকে 100টা খাতার মধ্যে এই যে আলাদাভাবে রেট করবে এবং তোমার নাম্বারটা অনেক বাড়বে। তো আমরা আসি 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফো। 2রা সেপ্টেম্বর তারিখটা, 2রা সেপ্টেম্বর 1947 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। আচ্ছা, যখন এই যে পশ্চিম পাকিস্তানের বুদ্ধিজীবীরা বললেন যে উর্দুই হওয়া উচিত পাকিস্তানের রাষ্ট্রভাষা, বাংলাদেশের বুদ্ধিজীবীরাও এর প্রতিবাদ জানালেন, বললেন যে বাংলাকে পাশাপাশি রাষ্ট্রভাষা করা উচিত। কিন্তু তার পরবর্তীতে সরাসরি কিন্তু আমরা সশস্ত্র সংগ্রামে অর্থাৎ বা সংঘাতে যাইনি। তো প্রথমে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়। তো সেখানে 2রা সেপ্টেম্বর আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং তাদের যুবকর্মী সম্মেলনে বাংলাকে আইন এবং আদালতের বাহন হিসেবে করার প্রস্তাব করা হয়। অর্থাৎ আইন এবং আদালতের বাহন অর্থাৎ রাষ্ট্রভাষা বা দাপ্তরিক ভাষা, এই আইন এবং আদালতের বাহন দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তো এরপরে 1948 সাল আসে। 1948 সালের 25শে ফেব্রুয়ারি, তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। গণপরিষদের ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানানো হয়। তো দেখতেছো উর্দু এবং ইংরেজির পরিবর্তে না, উর্দু এবং ইংরেজির পাশাপাশি, উর্দু এবং ইংরেজির তো উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানানো হয়। তবে এই দাবিটা কে জানান? এই দাবিটা জানান, মনে রাখবা, এই দাবিটা জানান হচ্ছে কুমিল্লার গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি বলেন যে, তিনি সরাসরি গণপরিষদে দাঁড়িয়ে বলেন যে এখানটার যেহেতু দুই অংশের দুইটা ভাষার মানুষের প্রাধান্য এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা, সেক্ষেত্রে উর্দু পশ্চিম পাকিস্তানের ভাষা, বাংলা পূর্ব পাকিস্তানের ভাষা এবং ইংরেজি যেহেতু একটা দাপ্তরিক ভাষা হিসেবে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে, তাহলে এই তিনটাকেই গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করা উচিত। কিন্তু পাকিস্তানিরা তার দাবি অগ্রাহ্য করে। তো এর প্রতিবাদে 1948 সালের 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালন করা হয়। বাংলা ভাষা দিবস পালন করা হয়, অর্থাৎ আমরা সাংস্কৃতিক প্রতিরোধ থেকে একটু সশস্ত্র প্রতিরোধ অথবা সামনে এগিয়ে আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছি। তো 11ই মার্চ বাংলা ভাষা দিবস পালন করা হয় এবং রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল করা অবস্থায় অন্তত 69 জনকে গ্রেফতার করা হয়। তো এটা ছিল একেবারে প্রথম মানে সম্মুখ সারির সংগ্রাম। যে এর আগে ছিল এটা অনেকটা সাংস্কৃতিক প্রতিরোধ অথবা সম্পাদকীয় লেখা, কলাম লেখা অথবা বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। তো প্রথম 1948 সালের 11ই মার্চ বাংলা ভাষা দিবস পালন করা হয় এবং এই যে মিছিল করা হয়, মিছিল থেকে 69 জনকে গ্রেফতার করা হয়। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একেবারে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাগ্রেসিভ আচরণ। কারণ হচ্ছে এখানে কিন্তু শুধু একটা মিছিল বের করা হয়েছিল এবং একটা দিবস পালন করা হয়েছিল, কোনো ধরনের সশস্ত্র সংগ্রামের কোনো ছিটেফোঁটাও ছিল না। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী এখানে 69 জনকে গ্রেফতার করে। তো আমরা ঘটনাগুলো ধারাবাহিকভাবে পড়ি। 25শে ফেব্রুয়ারি গণপরিষদে দাবি জানানো হয়, 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালন করা হয় এবং সেই দিন মিছিল করা অবস্থায় 69 জনকে গ্রেফতার করা হয়। এরপরে যেহেতু 69 জনকে গ্রেফতার করা হয়েছে, হামলা করা হয়েছে, এর প্রতিবাদে 12 থেকে 15ই মার্চ ধর্মঘট পালন করা হয় এবং 15ই মার্চ এবং আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করে যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী 8 দফা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। তো আমরা যদি দেখি সামনে আগাই যে 8 দফা কি ছিল, তো 8 দফাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দফা। একেবারে প্রথম দাবি ছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে
এবং এই যে আন্দোলনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি, তাদের আন্দোলন থেকে তাদের যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তো আমরা যদি আরেকটু পিছনে যাই, যে আমরা চেষ্টা করব যে সাল প্লাস হচ্ছে দিন দেন ঘটনা মনে রাখার। সাল, দিন, ঘটনা। 48 সালের 25শে ফেব্রুয়ারি গণপরিষদে দাবি জানানো হয়, 11ই মার্চ বাংলা ভাষী দাবি দিবস পালন করা হয় এবং সেখানে 69 জনকে গ্রেফতার করা হয়। 12 থেকে 15 মাস ধর্মঘট এবং 15ই মার্চ খাজা নাজিমুদ্দিন 8 দফা চুক্তি স্বাক্ষর করেন এবং এই চুক্তির প্রধান বিষয় ছিল যে বাংলাকে পাকিস্তানের একটা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 15ই মার্চ একটা চুক্তি হয়ে গেছে, অর্থাৎ আন্দোলন এখানেই শেষ হয়ে যাওয়ার কথা এবং হচ্ছিল তাই। কিন্তু 1948 সালের 21শে মার্চ 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ, এই নামটা তোমাদের পরিচিত, আমি বলেছিলাম। তো ওই যে একেবারে প্রথম যিনি মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিয়েছিলেন, তো মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তিনি জনসভায় ঘোষণা দেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে 1948 সালের 15ই মার্চ একটা চুক্তি করা হলো যেখানে বলা হলো যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে। কিন্তু পরবর্তীতে গিয়ে 21শে মার্চ দেখা গেল ওই 1948 সালের 21শে মার্চই পাকিস্তানের যিনি গভর্নর জেনারেল তিনি আবার এসে বললেন যে না, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এখানে একটা বিশ্বাসঘাতকতা লক্ষ্য করা যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবার একই ঘোষণা দেন। প্রথমে 21শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে, 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যখন তিনি এই ঘোষণা দেন তখন আব্দুল মতিন কে অনুসরণ করে শিক্ষার্থীরা না না বলে প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ ছিল, যা ছিল বাংলাকে বিলুপ্ত করার জন্য আর একটা ষড়যন্ত্র। অর্থাৎ 21শে মার্চ উনি ঘোষণা দিলেন একটা, 24শে মার্চ একটা ঘোষণা দিলেন। তো এর প্রতিবাদ কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানে যে তিনি ঘোষণাটা দিলেন 21শে মার্চ, তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল এবং সমাবর্তনে যখন 24শে মার্চ তিনি ঘোষণা দিলেন আবার যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন আবার প্রতিবাদ জানানো হয়েছিল। এরপরে আমরা আসি, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঘটনা প্রবাহগুলো যদি আমরা আরেকটু মনে করার চেষ্টা করি। প্রথমে ছিল 1937 সাল, তারপর হচ্ছে 1947 সাল, 48 সাল। তো এখন আমরা আসছি এরপরে আসি 1952 সাল। তো আমরা দেখতে পাচ্ছি যে 8 দফা চুক্তি করা হয়েছিল, তারপর পরবর্তীতে কয়েকদিন পরেই আবার ওইটার বরখেলাপ করা হলো। তো 1952 সাল পর্যন্ত, আগে 48 থেকে 52 সালে এই আন্দোলনটা মোটামুটি একটা পর্যায়ে ছিল। অর্থাৎ বাঙালিরা, বাংলাদেশের যে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বুদ্ধিজীবীরা তারা কলাম লিখে প্রতিবাদ জানাচ্ছিলেন, বিভিন্নভাবে তারা এই বিষয়ে মানুষকে সচেতন করতেছিলেন। কিন্তু 1952 সালে এই আন্দোলনটা আবারও খুব জাগ্রত হয়ে ওঠে। এর প্রেক্ষাপটটা কি, তো এটাই আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ভাষা আন্দোলনের পটভূমি, অর্থাৎ কেন ভাষা আন্দোলনটা হলো, এই ভাষা আন্দোলনটা হওয়ার কারণটা কি। তো 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে এক জনসভায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রস্তাব করেন এবং অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার পরে তো একটা নেগোসিয়েশন চলতেছিল, কিন্তু 1952 সালের 26শে জানুয়ারি এসে খাজা নাজিমুদ্দিন আবার বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরে 30শে জানুয়ারি আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অর্গানাইজেশন গঠন করা হয়। প্রথমে 30শে জানুয়ারি আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং 31 জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এই দুই পরিষদের গঠন করার পরে আন্দোলনটা বেগবান হয় এবং 4 ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা 1952 সালের ফেব্রুয়ারি মাসে চলে আসছি। তো ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় এবং 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 ফেব্রুয়ারি যে ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, তো সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে 21শে ফেব্রুয়ারি সারা দেশে এই যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে হরতাল পালন করা হবে।
তো 21শে ফেব্রুয়ারি এই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পারতেছিল যে অনেক বড় প্রতিবাদ হবে, তো এর পরিপ্রেক্ষিতে 20শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। 20শে ফেব্রুয়ারি থেকে সরকারি ঘোষণায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়। তো এখানে আছে 144 ধারা। তো 144 ধারা জিনিসটা কি? এটা বলতে পারো যে কারফিউ, আমাদের যে করোনা সময় যে লকডাউন দিয়েছিল এরকম, যে মানুষ জমায়েত হওয়া যাবে না, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না, 4 জনের বেশি মানুষ একত্র হওয়া যাবে না। তো এই ধরনের ঘোষণা দেওয়া হয় 20 ফেব্রুয়ারি থেকে, যাতে আন্দোলনটা সংগঠিত হতে না পারে। কিন্তু যেহেতু এটা ছিল আন্দোলনের একেবারে পিক পয়েন্ট, এই পর্যায়ে যদি আন্দোলন থেকে পিছিয়ে আসা হতো তাহলে দেখা যেত আন্দোলনটা স্তিমিত হয়ে যেত। তো এই কারণে তৎকালীন যে ছাত্র নেতারা তারা সিদ্ধান্ত নেন যে আন্দোলনটা কন্টিনিউ করা হবে, এবং 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে সভা অনুষ্ঠিত হয় এবং 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো আমাদের এই যে দেখতে পাচ্ছি যে কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, যে জায়গাটা বর্তমানে এখন ঢাকা মেডিকেল কলেজের মধ্যে, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে, তো ওই জায়গাটা থেকে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 10 জন করে। তো এরপরে যখন মিছিলটা বের করা হয় দেখা যায় যে পুলিশ প্রথমে গ্রেফতার করে। তো 144 ধারার প্রথমে হচ্ছে যে তুমি যদি কোনো কিছু নিয়ে বের হও তোমাকে প্রথমে গ্রেফতার করবে। তো প্রথমে তারা গ্রেফতার করে, দেন হচ্ছে পুলিশ গুলি চালায়। প্রথমে গ্রেফতার করা হয়, তারপরে গুলি চালানো হয়। তো যখন গুলি চালানো হয় তখন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছিলেন ওখানে এবং সাধারণ জনগণ ছিলেন, তো তাদের মধ্যে আব্দুস সালাম, আবুল বরকত, জব্বার এবং রফিক, অর্থাৎ এই 4 জন শহীদ হন এবং অনেকে আহত হন। তো 21শে ফেব্রুয়ারি, এবং এটাকে যদি আমরা একটু সামারি করি, যে 21শে ফেব্রুয়ারির যে ঘোষণাটা দেওয়া হয়, 20 তারিখ থেকে সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে কোনো ধরনের মিছিল মিটিং করা যাবে না, 144 ধারা জারি করা হলো। কিন্তু ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে পরের দিন 11টায় ঢাকা মেডিকেল কলেজের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে একটা মিছিল বের করা হবে, 10 জন করে বের করা হবে মিছিলটা। তো মিছিলটা যখন বেরিয়ে সামনে বের করা হয়, একটু যাওয়ার পরে গ্রেফতার শুরু হয়, এবং গ্রেফতার করার পর দ্বিতীয় স্টেজে প্রথমে গ্রেফতার করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে অনেক গুলি চালানো হয়। তো গুলিতে মোট 4 জন শহীদ হন, আব্দুস সালাম, আবুল বরকত, জব্বার এবং রফিক। এর মধ্যে 3 জন ছিলেন, একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল বরকত। এরপরে 1952 সালের 22শে ফেব্রুয়ারি ঢাকায় শোক র্যালি বের করা হয়, সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান নিহত হন। তো আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের মোট শহীদের সংখ্যা কত? তো যদি বলা হয় যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদের সংখ্যা কত, তাহলে হবে 4 জন, আমরা যে 4 জন একটু আগে বললাম। আর যদি বলা হয় যে ভাষা আন্দোলনের শহীদের সংখ্যা মোট কত, তাহলে হবে 5 জন। তো আরও অনেকে অজ্ঞাতনামা ছিলেন, বাট 5 জনের নির্দিষ্ট পরিচয় পাওয়া যায় এবং তাদের পরিচয়, তারা যে নিহত হয়েছিলেন সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি 22শে ফেব্রুয়ারি ঢাকায় শোক র্যালি বের হয়, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে বর্বরোচিত হামলা করা হলো এর প্রতিবাদে শোক র্যালি বের করা হয়, সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। এরপরে 23শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতা ঢাকা মেডিকেলের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে এবং শহীদ শফিউর রহমানের পিতা ওই দিনই তো উদ্বোধন করেন। তবে 24 তারিখ পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলে। তো আমরা দেখতে পাচ্ছি 22শে ফেব্রুয়ারি আবার যে মিছিলটা বের করা হয়েছিল সেখানে শফিউর রহমানকে শহীদ করা হয়। দেন 23শে ফেব্রুয়ারির প্রতিবাদ হিসেবে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়, যে 21শে ফেব্রুয়ারি 4 জনকে শহীদ করা হলো, 22 ফেব্রুয়ারি একজনকে শহীদ করা হলো, তাদের স্মৃতি রক্ষার্থে যে শহীদ মিনার তৈরি করা হয়। 24 তারিখ পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে ফেলে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের পাশাপাশি দেখলাম যে ভাষা আন্দোলনের ঘটনাবলী, কিভাবে ভাষা আন্দোলনটা সংগঠিত হলো এবং ভাষা আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো যেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন হতে পারে, এবং ধারাবাহিকভাবে আমরা তারিখ, প্রথমে সাল এবং তারিখ দিয়ে এটা বর্ণনা করলাম। তো এরপর দেখো যে ভাষা আন্দোলনে এই যে এতগুলো মানুষকে শহীদ করা হলো, বর্বরোচিত হামলা করা হলো, এর প্রতিবাদে কিছু সাহিত্যকর্ম করা হয়, বিভিন্ন কবিরা কবিতা, তারপরে হচ্ছে উপন্যাস, নাটকের মাধ্যমে প্রতিবাদ জানান বাংলাদেশি লেখকরা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কবিতা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হয় এবং তোমার সিকিউর ক নম্বর কোয়েশ্চেন হয়, তো এই জন্য এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের আসবে কবিতা। তো প্রথম কবিতা 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা আন্দোলনের প্রথম কবিতা কি, এই কোয়েশ্চেন হিসেবে এটা একেবারে তোমাদের ভবিষ্যতেও যখন তোমরা অন্যান্য পরীক্ষাগুলো দিবে তখন কাজে লাগবে, তোমার এইচএসসি লেভেলে, অ্যাডমিশন লেভেলে। যে কবি মাহবুবুল আলম চৌধুরী রচনা করেন, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি,
কবিতা, আর এটা ছিল প্রথম কবিতা। তো 21শে ফেব্রুয়ারির স্মরণে অথবা ভাষা আন্দোলনের স্মরণে প্রথম কবিতা কী ছিল, যে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এবং এর লেখক কী ছিলেন, মাহবুবুল আলম চৌধুরী, উনি ছিলেন চট্টগ্রামের কবি। এবং তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। তো কবিতার মধ্যে রয়েছে দুটি, মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের স্মৃতির মিনার, যে স্মৃতির মিনার ভেঙেছে ভাঙুক, এই যে একটি মিনার গড়েছি মোরা 7 কোটি পরিবার, এভাবে। তো নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুনির চৌধুরী, আমরা জানি অনেক গুরুত্ব বাংলাদেশি নাট্যকারদের মধ্যে অনেক একজন প্রমিনেন্ট নাট্যকার। তো তিনি রচনা করেন কবর নাটক, উনি ভাষা আন্দোলনের স্মরণে রচনা করেন কবর নাটক। এবং জহির রেহান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাস, আরেক ফাল্গুন উপন্যাস। তো প্রতিবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কবি মাহবুবুল আলম চৌধুরী, এগুলো আসলে বারবার বলার কারণ হচ্ছে যে তোমাদের যাতে জিনিসটা ভেতরে ঢুকে যায় এবং তোমরা দ্বিতীয়বার যখন পড়বে তখন তোমাদের বারবার না পড়তে হয়, তোমরা শোনার মাধ্যমেই অনেকটা করতে পারো। তো তোমরা প্রথমে শুনবে, দেন হচ্ছে বা এই স্লাইডটা থেকে তোমরা যদি তারিখ অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী পড়ে ফেলো তাহলে দেখা যাবে এই জিনিসটা তোমরা ভুলবে না। কিন্তু যদি তোমরা বই থেকে পড়ো দেখা যাবে যে ওখানে কিন্তু ধারাবাহিকভাবে ঘটনাগুলো বর্ণনা করা নাই, তারিখগুলো আলাদাভাবে দেওয়া নেই, হাইলাইট করা নাই। তো দেখা যাবে তোমরা যতই পড়ো ভুলতে থাকবে। তোমাদের উচিত হবে যে বইটা সর্বোচ্চ একবার রিডিং পড়া, দেন এখান থেকে পড়া। তো কবিতা, নাটক, উপন্যাস, এই যে প্রতিবাদ হিসেবে যেগুলো সাহিত্যকর্ম যেগুলো করা হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিবাদ হিসেবে আরও কিছু করা হয়, যেমন গান। আব্দুল গাফফার চৌধুরী, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি সবচেয়ে বিখ্যাত গান এটা। বর্তমানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যখন আমরা পালন করি তখন দেখা যায় যে দেশ এবং দেশের বাইরে যেখানেই পালন করা হোক 21শে ফেব্রুয়ারি এই গানটা বাজানো হয়। এবং এর রচয়িতা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। এবং এরপরে আব্দুল লতিফ, তিনি রচনা করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। তো গানের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, আব্দুল গাফফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এবং আব্দুল লতিফ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। এরপরে এই যে আমরা এত বছরের যে সংগ্রাম, 1937 সাল থেকে যে ভাষার প্রশ্ন, 1948 সাল থেকে যে আন্দোলন শুরু হলো, 1952 সালে যে রক্ত দেওয়া হলো, এর বিনিময়ে আমরা কি পেলাম, আমরা ভাষা আন্দোলনের ফলাফল নিয়ে আলোচনা করবো এখন। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় 1956 সালে। তো পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হওয়ার 9 বছর পরে তাদের যে প্রথম সংবিধান প্রণয়ন করা হয় এবং এই সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তো ভাষা আন্দোলন কি সফল ছিল, এই প্রশ্ন হচ্ছে হ্যাঁ, অবশ্যই সফল ছিল, কারণ এই যে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এরপরে আমরা জানি যে শহীদ দিবস হিসেবে আমরা পালন করে আসছি। আমরা জানি পরবর্তী বছর অর্থাৎ 1952 সালে পরবর্তীতে 1953 সাল থেকেই পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় 1953 সাল থেকে। এবং আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় 1999 সালের 17 নভেম্বর। তারিখটা ইম্পর্টেন্ট, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর সৃজনশীলের জন্য এই টপিকটা খুব ছোটোভাবে করে দেওয়া আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে শহীদ দিবস এবং জাতীয়তাবাদের উন্মেষ। তো শহীদ দিবসের আসলে ফলাফল কি, এবং পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময়ে অথবা বর্তমান সময়ে এই যে শহীদ দিবসের প্রাসঙ্গিকতা কি। তো 1952 সালে আমাদের এই যে ভাষার প্রতি জন্য যে সংগ্রাম, এই সংগ্রামের মাধ্যমে আমরা চিনতে শিখি যে আমরা বাঙালি এবং আমাদের নিজেদের একটা আলাদা আত্মপরিচয় আছে, আমরা পাকিস্তানি না। এবং এই যে নিজেদের আত্মপরিচয়ের সন্ধান, এই জিনিসটাই আমাদেরকে পরবর্তীতে দেখা যায় যে স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে আমরা যে পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করবো যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর একেবারে ভিত্তি হিসেবে কাজ করে, মূল মন্ত্র হিসেবে কাজ করে, যে আমরা বাঙালি এই পরিচয়টা গড়ে দিতে সাহায্য করে। তো আমরা আজকে আমাদের এই লেকচারে আলোচনা করলাম যে ভাষা আন্দোলনের পটভূমি এবং ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের যে ফলাফল, অর্থাৎ মূলত ভাষা আন্দোলন নিয়ে এই লেকচারটা সাজানো হয়েছে। তো এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব পরবর্তী ঘটনাসমূহ 1952 সাল থেকে এর 1952 সালের পরবর্তীতে 1970 সাল পর্যন্ত মধ্যবর্তী সময়ের যে 1900 গণ অভ্যুত্থান হয়েছিল, নির্বাচন হয়েছিল, এই সকল টপিকগুলো। আর তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদেরকে আরেকটু বলে রাখি
যে আইটেক স্কুল একটা ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম। তোমরা আমাদের এই যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে আমাদের নির্দিষ্ট ফি দিয়ে যুক্ত হতে পারো। এখানে তুমি কি পাবে, এখানে তোমাকে আমরা একটা টার্গেট দিব, প্রত্যেকদিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের পর একটা টার্গেট দেওয়া হবে, HWCW দেওয়া হবে এবং সেগুলো রিভিউ করা হবে এবং প্রবলেম সলভ করা হবে এবং মনিটর করা হবে এবং এক্সাম নেওয়া হবে। অর্থাৎ তোমার অফলাইন কোচিংয়ের পরিপূর্ণ বিকল্প হিসেবে এটা কাজ করবে। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।